আই হোপ যে তোমরা সবাই যে যেখানে আছো অনেক ভালো আছো। থ্যাঙ্কস টু অলমাইটি যে এই প্যান্ডেমিকে আসলে ভালো থাকাটাই একটা বিশাল বড় ব্লেসিং। ওকে, আমি আসলে আজকে আমার ফার্স্ট লাইভ, সো আমি একটু ইন্ট্রোডাকশন দিই। আমি ডক্টর লিনা, আমি ঢাকা আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ থেকে আমার এমবিবিএস কমপ্লিট করেছি। আমার ইন্টার্নশিপ হচ্ছে ঢাকা সিএমএইচে। দেন আমি আমার পোস্ট গ্র্যাজুয়েশন করেছি ঢাকা শিশু হসপিটাল থেকে, সেখান থেকে আমি ডিসিএইচ পাস করেছি। আচ্ছা, ডিসিএইচ কমপ্লিট করার পরে আমি তারুনিসা মেমোরিয়াল মেডিকেল কলেজে ওখানে রেজিস্ট্রার হিসেবে, এখন আমি আছি সিলেটের পার্ক ভিউ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, ওখানে আমি পেডিয়াট্রিক্সের রেজিস্ট্রার হিসেবে আছি। ওকে, বলতে চেয়েছি যে আমরা প্রফেশনাল এক্সামে পেডিয়াট্রিক্স কিভাবে প্রিপারেশন নিব। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কতটুকু ফেস করতে হবে, নাম্বার ডিস্ট্রিবিউশনটা কি থাকে পেডিয়াট্রিক্সের। আমার অনেক স্টুডেন্টরা কমেন্ট করছে, আমি সবার কমেন্ট পড়তে পারছি না। সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ ইউ হ্যাভ অলরেডি শোন। ওকে, পেডিয়াট্রিক্সে আসলে আমাদের রিটেনে মেডিসিন পেপার 2তে হচ্ছে পেডিয়াট্রিক্স, ওখানে গ্রুপ এ, গ্রুপ B1 অ্যান্ড গ্রুপ B2। গ্রুপ এটা হচ্ছে মেইনলি স্কিন অ্যান্ড সাইকিয়াট্রি থাকে, আর গ্রুপ B1 অ্যান্ড B2 হচ্ছে পেডিয়াট্রিক্সের জন্য। সো ফার্স্টে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখানে এমসিকিউটা দিই। এমসিকিউতে হচ্ছে যে তোমাকে ট্রু ফলস করে আনসার করতে হবে। দেন হচ্ছে তোমার শর্ট আনসার কোয়েশ্চেন, আর শর্ট আনসার কোয়েশ্চেনে গ্রুপ B1 অ্যান্ড B2তে দেখা যায় যে B1-এ আউট অফ 6 কোয়েশ্চেন তোমাকে 5 কোয়েশ্চেন আনসার করতে হয়, আবার গ্রুপ B2-তে গিয়ে আউট অফ 6 কোয়েশ্চেন তোমাকে 5 কোয়েশ্চেন আনসার করতে হবে। এছাড়াও তোমার হচ্ছে তুমি যখন ক্লিনিক্যালে যাবা তখন 2টা শর্ট কেস ফেস করতে হয়, আর হচ্ছে তোমাকে ভাইবা ফেস করতে হবে। সো ভাইভাতে 2টা বোর্ড ফেস করতে হচ্ছে। সো অ্যাকচুয়ালি রিটেন প্রিপারেশনটা শুধু যে রিটার্নের জন্যই তোমার লাগছে, নট দ্যাট তুমি ভাইভাতে গিয়েও হচ্ছে যে তোমার অনেক ভাইবা শুরুই হয় রিটেন কোয়েশ্চেন দিয়ে। সো এটা তোমাকে বোথ হেল্প করবে, বোথ ফর রিটেন অ্যান্ড ভাইবা। সো এখন আমি যদি আমাদের রিটেন প্রিপারেশনটা কীরকম হবে এটা আমি তোমাদের বোঝানোর জন্য আমি নিউরোলজির কিছু কোয়েশ্চেন ডিসকাস করছি। সো তুমি অ্যাট দ্য সেম টাইম কোয়েশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারবা, আর হচ্ছে বুঝতে পারবা যে কিছু পড়াশোনা আমরা করে ফেলবো, সো দ্যাট ইউ ক্যান লার্ন সামথিং ফ্রম দিস ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, আমরা যেমন নিউনেটোলজি থেকে যদি আমরা বলি, নিউনেটোলজিতে রিটেন কোয়েশ্চেন সাধারণত থাকে লাইক নিউনেট উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, থাকতে পারে নিউনেট উইথ জন্ডিস, অর থাকতে পারে হচ্ছে নিউনেট উইথ ফিভার অ্যান্ড রিলাক্টেন্ট টু ফিট। ওকে, সো যদি নিউনেট উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, দেন তোমাকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে, খেয়াল করতে হবে। ফার্স্টে হচ্ছে যে তুমি বেবির এইজটা কতটুকু সেটা খেয়াল করবা, লাইক 2 আওয়ার্স ওল্ড নিউনেট, ঠিক আছে, 2 ঘন্টা একটা নিউনেটে। আর সবার বিগিনারদের জন্য আমি বলি যে নিউনেট বলতে আমরা বুঝাই হচ্ছে যে একটা বেবির ফার্স্ট 28 ডেজ পর্যন্ত যে এইজ, সেই পিরিয়ডটাকে আমরা বলছি হচ্ছে নিউনেটাল পিরিয়ড। ওকে, এখন একটা 2 আওয়ার্স ওল্ড নিউনেট যদি আসে, বলা হচ্ছে যে একটা কোয়েশ্চেন আমরা বলি যে লাইক একটা 2 আওয়ার্স ওল্ড নিউনেট presented delivered at 34 weeks of gestation, presented with respiratory distress. সাধারণত একটা ক্লু দেয়া থাকে লাইক অন এক্সামিনেশন এয়ার এন্ট্রি ইজ ভেরি পুয়ার। সো এই কোয়েশ্চেনগুলোতে ফার্স্ট থাকে যে হোয়াট ইজ ইউর মোস্ট প্রবাবল ডায়াগনোসিস। ওকে, এখন তুমি খেয়াল করবা যে এটা একটা 34 উইকস জেস্টেশনের একটা বেবি, মানে প্রিটার্ম বেবি। প্রিটার্ম বেবির রেসপিরেটরি ডিস্ট্রেসের যদি তোমাকে কজ জিজ্ঞেস করা হয়, আমি জানি না কারো মাথায় কোনো কিছু আসছে কিনা, পেডিয়াট্রিক্স কতটুকু মনে আছে,
বাট যদি একটু মনে থাকে তাহলে তোমাদের মাথায় আসবে সবার আগে হচ্ছে প্রিটার্ম বেবিদের জন্য রেসপিরেটরি ডিস্ট্রেসের ফার্স্ট কজ হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এখন অনেকের মনে হতে পারে যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এটা কি জিনিস, তাদের জন্য বলছি যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা এটা প্রিটার্ম বেবিদের হয়, ইউজুয়ালি এটা ডিউ টু সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সির জন্য হয়। কেন ওদের সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সি হচ্ছে? কারণ হচ্ছে যে সারফেক্টেন্টটা সিক্রেশন হয় নিউমোসাইট থেকে লাংসের, যেটা লাস্ট ট্রাইমেস্টারে গিয়ে যেটা অনেক বেশি সিক্রেশন হয়। সো যখন প্রিটার্ম ডেলিভারি হয়ে যাচ্ছে তখন হচ্ছে যে তোমার সারফেক্টেন্টটা অ্যাডিকুয়েট থাকে না, সারফেক্টেন্টটা লাংটাকে এক্সপান্ডেড রাখতে হেল্প করে। সো যখন সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সি থাকে তখন লাং অ্যালভিওলাইগুলো অনেক অ্যালভিওলাই কোলাপসড হয়ে যায়। সো বেবির এয়ার এন্ট্রি পোর্ট থাকে এবং বেবি রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে প্রেজেন্ট করে। ওকে, সো প্রিটার্ম লোবার্থোয়েট হতে পারে প্রিটার্ম বেবি উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস। তোমার ফার্স্ট প্রভিশনাল ডায়াগনোসিস হবে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। সো নেক্সট কোয়েশ্চেন থাকে যে হাউ উইল ইউ ইনভেস্টিগেট দিস পেশেন্ট। সো এই পেশেন্টের জন্য যখনই কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে কোনো পেশেন্ট আসে তাহলে তোমাকে ইনভেস্টিগেশনের জন্য ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে চেস্ট এক্সরে। ওকে, চেস্ট এক্সরে তুমি অনেকে আমরা দেখা যায় যে আমাদের একটা হ্যাবিট হচ্ছে যে আমরা সবসময় ব্লাড কাউন্ট দিয়ে স্টার্ট করি, বাট রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে যখন আসছে তখন আমি চেস্ট এক্সরে দিয়ে স্টার্ট করব। ওকে, সো রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম একটা বেবির চেস্ট এক্সরেতে, এবং তুমি যখন রিটেন লিখবে ইনভেস্টিগেশনে শুধু ইনভেস্টিগেশনের নাম লিখবে না, ইনভেস্টিগেশনের এক্সপেক্টেড ফাইন্ডিংস লিখে দিবে। রাইট, যেমন আমি একটা আরডিএস এর বেবির চেস্ট এক্সরেতে আমি পাবো হচ্ছে এখানে হোয়াইট আউট লাং থাকে, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকে, ঠিক আছে, এয়ার থাকে না লাংসে, এই কারণে লাংসটা সাদা দেখা যায়। সো অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি আমি এটা পেতে পারি। দেন আর কি করতে পারি, আমি একটা সাথে কমপ্লিট ব্লাড কাউন্টও করতে পারি যে ইজ দেয়ার এনি sepsis. If there is any presence of any sepsis, then there will be neutrophilic leukocytosis. So এটা দেখার জন্য আমার একটা কমপ্লিট ব্লাড কাউন্টও পাঠাতে হবে। সো সাধারণত একটা চেস্ট এক্সরে এবং সিবিসি দিয়েই কিন্তু আমি আরডিএস এবং ক্লিনিক্যাল আরডিএস ডায়াগনোসিস করা হয়ে যাচ্ছে। আর সাথে যদি কোনো সেন্টারে অ্যাভেলেবেল থাকে তাহলে আমি একটা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে পারি। ওকে, দেন কোশ্চেন থাকে যে হোয়াট ইজ ইউর ট্রিটমেন্ট প্ল্যান। যে কোনো ট্রিটমেন্ট প্ল্যান যখন তুমি লিখবে তোমার কিছু পয়েন্ট করে লিখবে। ফার্স্ট হচ্ছে যে তুমি একটা কাউন্সিলিং পার্ট রাখবে। কাউন্সিলিংয়ের মধ্যে কাউন্সিলিং টু দ্য প্যারেন্টস অ্যাবাউট দ্য ডিজিজ, ইটস ট্রিটমেন্ট অপশনস, প্রগনোসিস, কমপ্লিকেশনস। ওকে, দেন কাউন্সিলিং পরে পার্টটা থাকে হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট, তুমি এই পেশেন্টকে কিভাবে সাপোর্ট দিবে। আরেকটা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট পার্ট। সো সাপোর্টিভ ম্যানেজমেন্টে একটা ডিস্ট্রেস নিয়ে আসছে একটা বেবি, আমি সাপোর্টিভ ম্যানেজমেন্ট তাকে দিতে পারি হচ্ছে আমি তাকে একটা এয়ারওয়েটা ক্লিয়ার করে দিলাম, একটা এনপিওপি সাকশন দিতে পারি, দিয়ে তাকে আমি অক্সিজেন ইনহেলেশন দিতে পারি। দেন স্পেসিফিক ম্যানেজমেন্ট ফর রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম আমাকে হচ্ছে সারফেক্টেন্ট থেরাপি দিতে হবে। দিস ইজ স্পেসিফিক ফর আরডিএস। ঠিক আছে, সো এতটুকু কথা লিখলেই কিন্তু তোমাদের মোটামুটি কাভার হয়ে যায়। এখন আসলে দেখা যায় যে রিটেন কোয়েশ্চেনগুলোতে খুব স্পেসিফিক করে চাওয়া হয়, মানে খুব ভেগ লেখার এখানে কোনো সুযোগ থাকে না। লাইক হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, সাধারণত ক্লু দেওয়া থাকলে হোয়াট ইজ ইউর মোস্ট প্রবাবল ডায়াগনোসিস। অনেক সময় যদি কনফিউশন হয় তখন টু প্রবাবল ডায়াগনোসিস জানতে চায়। সেই ক্ষেত্রে যেমন একটা প্রিটার্ম বেবি, তোমার ফার্স্ট প্রভিশনাল ডায়াগনোসিস হচ্ছে আরডিএস, বাট এই পেশেন্টের তোমার ইয়েও থাকতে পারে, নিউনেটাল নিউমোনিয়াও থাকতে পারে, নট আনলাইকলি, ওকে, থাকতে পারে। সো তোমার সেকেন্ড ডায়াগনোসিসে আসবে নিউনেটাল নিউমোনিয়া। যদি তোমার কাছে দুইটা ডায়াগনোসিস জানতে চায়, একটা চাইলে তুমি সবসময় আরডিএস বলবে। রাইট, ওকে। দেন হচ্ছে আমরা আরেকটা জিনিস হচ্ছে যদি তোমার কাছে, আমরা যেমন সেকেন্ড কোয়েশ্চেনটা বলেছি যে হাউ উইল ইউ ইনভেস্টিগেট দিস পেশেন্ট, এটা তোমার কাছে চাইতে পারে যে হাউ উইল ইউ ডায়াগনোজ দিস পেশেন্ট অর হাউ উইল ইউ অ্যাপ্রোচ টু দিস পেশেন্ট। এই ক্ষেত্রে যদি ডায়াগনোজ বলে অথবা অ্যাপ্রোচ বলে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে একটু
ইম্পর্টেন্ট কোনো হিস্ট্রি আছে কিনা সেই পয়েন্টটা টাচ করবে, ইম্পর্টেন্ট কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশনে ইম্পর্টেন্ট কিছু তুমি খুঁজছো কিনা সেই জিনিসটাও টাচ করে যাবে। পরে হচ্ছে ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস। ঠিক আছে, সো এটা আমরা ডিসকাস করলাম যে যদি একটা নিউনেট প্রিটার্ম একটা নিউনেট রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসে তাহলে আমার মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হতে পারে এবং আমি কি হাউ আই উইল ইনভেস্টিগেট দিস বেবি অ্যান্ড হাউ আই ক্যান ট্রিট দিস বেবি। সাধারণত রিটেন কোয়েশ্চেনগুলোতে একটা কোয়েশ্চেনে 3.5 মার্কস থাকে। ঠিক আছে, 3.5 মার্কসের মধ্যে ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিসের জন্য 1 থাকে। সো ডায়াগনোসিসটা ঠিক করে করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই জায়গাটাতে ভুল হলে তোমার পুরো কোয়েশ্চেনের নাম্বার অনেক কমে যাবে, 0তেও চলে আসতে পারে। সো এখানে অনেক বেশি সময় নিয়ে তুমি একটা রাইট ডায়াগনোসিস করবে। ঠিক আছে, দেন হয়তো ইনভেস্টিগেশন বা অ্যাপ্রোচ ডায়াগনোসিস যেটাই বলো সেখানে 1.5 মার্কস থাকে ইউজুয়ালি, কারণ ওখানে একটু বেশি লিখতে হয়। আর দেন হচ্ছে তোমার ট্রিটমেন্ট পোর্শনে 1 থাকে। সো 3.5 থাকবে পার কোয়েশ্চেনের জন্য, রাইট? ওকে, দেন আমরা আরেকটা কোয়েশ্চেন ডিসকাস করি। কিছু আমরা শিখে ফেলছি আর হচ্ছে যে পাশাপাশি আমি রিটেন কোয়েশ্চেন সম্বন্ধে আমার একটা আইডিয়াও হয়ে যাবে। সো আরেকটা সিনারি এরকম থাকতে পারে যে এ 2 আওয়ার্স, সাপোজ এ 2 আওয়ার্স ওল্ড নিউনেট প্রেজেন্টেড উইথ ডেলিভার্ড অ্যাট টার্ম প্রেজেন্টেড টু ইউ উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস। সাথে একটা ক্লু আছে যে অন এক্সামিনেশন দ্য বেবি ইজ ওয়েল অ্যালার্ট অ্যান্ড হেলদি লুকিং। নাও হোয়াট ইজ ইউর লাইকলি ডায়াগনোসিস অর প্রভিশনাল ডায়াগনোসিস? সো তুমি এটা মাথায় রাখবে যে যখন একটা টার্ম বেবি বলছে, হ্যাঁ, এবং তোমাকে ক্লু দিচ্ছে মনে হচ্ছে যে একটা হেলদি লুকিং বেবি, একটা ওয়েল বেবি, সে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছে, তখন তোমার মাথায় ফার্স্ট যে ডায়াগনোসিসটা আসবে সেটা শুড বি ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্ন, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি টিটিএন। এখন টিটিএন কারো মনে আছে কিনা আমি জানি না, এই লকডাউনে পড়াশোনা কতটুকু মনে আছে, আমি একটু রিমাইন্ডার দিয়ে যাই। সেটা হচ্ছে যে টিটিএনটা হচ্ছে যে আমরা জানি বেবি যখন ইন্ট্রাইউটেরাইন লাইফে থাকে তখন হচ্ছে ফ্লুইড, তার লাংসের মধ্যে ফ্লুইড থাকে। কেন? কারণ তখন সে রেসপিরেশন নিচ্ছে না। সো আফটার ডেলিভারি বেবি যখন রেসপিরেশন নিচ্ছে তখন ফ্লুইডটা সিস্টেমিক সার্কুলেশনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার কথা, বাট ডিউ টু এনি কজ যদি এখানে এই ফ্লুইডটা অ্যাবজর্ব হতে ডিলে হয় তখন একটা ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্য বেবির ট্যাকিপনিয়া হতে পারে, দ্যাট মিনস রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। সো এটার নামই হচ্ছে ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্ন। তার মানে এটা একটা বিনাইন কন্ডিশন ধরা যেতে পারে, ইউজুয়ালি বিনাইন, সাধারণত খুব সিভিয়ার হয় না এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। সো টিটিএন আমি মাথায় রাখবো যে এটা টার্ম বেবি, একটা অ্যাপারেন্টলি হেলদি লুকিং বেবি, রেসপিরেটরি ডিস্ট্রেস আমার মাথায় সবার আগে আসতে হবে যেটা ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্ন হতে পারে। যদি তোমাকে এরকম কোনো ক্লু না দেয় যে কোনো মানে জাস্ট টার্ম বেবি উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, তখন সাধারণত তোমার কাছে একটা ডায়াগনোসিস চাওয়া হবে না, তোমাকে বলবে যে হোয়াট মে বি দ্য প্রবাবল 2 ডায়াগনোসিস, মেনশন 2 প্রবাবল ডায়াগনোসিস। সেই ক্ষেত্রে তুমি টিটিএন তো বলবে, সাথে অন্য যে কোনো কিছু তুমি বলতে পারো, নিউনেটাল নিউমোনিয়া হতে পারে, যদি তার কোনো ডিলেড ক্রাইং এর হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে পেরিনেটাল অ্যাসফিক্সিয়াও হতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ডায়াগনোসিস। How will you investigate this patient? ইনভেস্টিগেশনে গিয়ে তোমার এগেইন যেহেতু রেসপিরেটরি ডিস্ট্রেস, সো আমি ফার্স্টে হচ্ছে একটা চেস্ট এক্সরে করব। চেস্ট এক্সরেতে ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্ন বা টিটিএনএ হচ্ছে আমি এখানে ফ্লুইড পাবো ইন দ্য ইন্টারলোবার ফিশার। যেহেতু ফ্লুইড অ্যাবজর্ব হয়নি, সো আমি এভাবে মনে রাখবো যে এখানে ইন্টারলোবার ফিশারে আমি ফ্লুইড পেতে পারি, রাইট? আর কি থাকতে পারে? এখানে দেখা যায় যে একটু হাইপার এরিয়েশন থাকে, মানে রিবসগুলোর মাঝে একটু স্পেস বেড়ে যায়, ডায়াফ্রামটা একটু ফ্ল্যাট হয়ে যায়, কারণ হাইপার ইনফ্লেশন থাকে। সো হাইপার ইনফ্লেটেড একটা লাং ফিল্ড আমি পেতে পারি, সাথে হচ্ছে একটা ফ্লুইড ইন দ্য ইন্টারলোবার ফিশার। এটা হচ্ছে আমার টিটিএন এর জন্য সাজেস্টিভ। ওকে, দেন কোয়েশ্চেন হচ্ছে যে হাউ ইউ ট্রিট দিস পেশেন্ট। সাধারণত টিটিএন এর জন্য আমার একটা এক্সরে এনাফ, সাধারণত ক্লিনিক্যাল ফিচার অ্যান্ড হিস্ট্রি ইজ এনাফ অ্যাকচুয়ালি, বাট তুমি সাপোর্ট নিতে পারো ফ্রম এক্সরে, আর কিছুই সাধারণত লাগে না। বাট আমরা একটা সিবিসি এগেইন পাঠাতে পারি
যে কোনো নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস আছে কিনা, আমার সেপসিস আছে কিনা, আমি কোনো অ্যান্টিবায়োটিক আমার নিডেড কিনা ওইটা দেখার জন্য। ওকে, দেন হচ্ছে হাউ ইউ ট্রিট দিস পেশেন্ট, এগেইন কাউন্সিলিং টু দ্য প্যারেন্টস, দেন সাপোর্টিভ ম্যানেজমেন্ট, দেন হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। টিটিএন এর জন্য তোমরা মনে রাখবে যে এখানে মেইনলি সাপোর্টিভ ম্যানেজমেন্ট, স্পেসিফিক কিছু টিটিএন এর জন্য লাগে না, যেহেতু আমরা এটা আগেই বলেছি যে এটা একটা ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্ন। ঠিক আছে, সো সাপোর্টিভ ম্যানেজমেন্টের মধ্যে এগেইন ক্লিয়ারিং অফ দ্য নাসোফ্যারিঞ্জিয়াল অ্যান্ড ওরোফ্যারিঞ্জিয়াল রুট, এনপিওপি সাকশন দিতে পারি, আমি অক্সিজেন ইনহেলেশন দিতে পারি। মোস্ট অফ দ্য পেশেন্ট, টিটিএন এর পেশেন্ট, আমি যদি সাকশন দিই, অক্সিজেন ইনহেলেশন করি, এটাতেই ইমপ্রুভ করে যায়, আর ফার্দার কিছু লাগে না। ঠিক আছে, সো এই পর্যন্ত তুমি যদি স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে এসে জাস্ট লিখে যাও যে দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট usually required for TTN, that is enough. Okay, now আমরা আরেকটা কোশ্চেন ডিসকাস করি, সেটা হচ্ছে যে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে নিওনেট আসছে তোমার কাছে, বাট এখানে বলছে যে একটা পোস্ট ডেটেড বেবি প্রেজেন্টেড টু ইউ উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, সাপোজ এটাও 2 hours ওল্ড একটা নিওনেট প্রেজেন্টেড উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, এবং একটা ক্লু হচ্ছে যে on examination the baby is meconium stained. Okay, then what is your most likely diagnosis? So তুমি যখন দেখবা যে একটা পোস্ট ডেটেড বেবি মেকোনিয়াম স্টেইনড এবং তোমার কাছে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছে, সো তখন তোমার ফার্স্ট ডায়াগনোসিস শুড বি মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। এই লিঙ্কগুলাই তোমাকে বুঝতে হবে। অনেক সময় ভাইভাতেও এভাবে জিজ্ঞেস করা হয় যে একটা টার্ম বেবি আসছে ডিস্ট্রেস নিয়ে, তুমি কি চিন্তা করবা, একটা প্রি টার্ম বেবি আসলে তুমি কি চিন্তা করবা, একটা পোস্ট টার্ম বেবি আসলে তুমি কি চিন্তা করবা। ঠিক আছে, সো পোস্ট ডেটেড বেবি মেকোনিয়াম স্টেইনিং আছে, সো আমার ফার্স্ট কনসিডারেশন হবে মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। ঠিক আছে, এটা কি জিনিস, এটা কিছু না, বলা হয় যে ইন্ট্রাইউটেরাইন লাইফে একটা বেবি স্টুল পাস করার কথা না, হ্যাঁ, এটা আফটার বার্থ সে হচ্ছে মেকোনিয়াম পাস করবে, মানে ফার্স্ট স্টুলটা পাস করে। তো কোনো কারণে যদি বেবি স্ট্রেসে থাকে তখন দেখা যায় ইন্ট্রাইউটেরাইন সে স্টুলটা পাস করে ফেলে, তখন সেটি মেকোনিয়াম যখন সে খেতেও পারে, তার লাংসেও চলে যেতে পারে। ঠিক আছে, সো যখন লাংসে চলে যাচ্ছে সেটাকে আমরা বলছি মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। নাও হাউ টু ইনভেস্টিগেট দিস পেশেন্ট, চেস্ট এক্স-রেজ, মানে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, দেন ইনভেস্টিগেশনের মধ্যে আমাকে চেস্ট এক্স-রে সাজেস্ট করবে যেখানে মেকোনিয়াম অ্যাসপিরেশন, সাধারণত মটলিং থাকে মেকোনিয়াম অ্যাসপিরেশনে। ঠিক আছে, দেন হচ্ছে ট্রিটমেন্ট আমি মেকোনিয়াম অ্যাসপিরেশনের জন্য ট্রিটমেন্ট এগেইন কাউন্সিলিং টু দ্য প্যারেন্টস, দেন সাপোর্টিভ ম্যানেজমেন্ট অ্যান্ড স্পেসিফিক ম্যানেজমেন্ট। মেকোনিয়াম অ্যাসপিরেশনের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাকশন। বলা হয় যে তুমি একটা বেবি ডেলিভারি করার পরে, হ্যাঁ, যদি মেকোনিয়াম স্টেইন থাকে তাহলে হচ্ছে যে তুমি তাকে সবার আগে তাকে সাকশন দিবে। শুধু যদি মুখটা বের হয়ে যায় বলা হয় যে মুখে তুমি সাকশন দাও, দেন তুমি বেবিটাকে ডেলিভারি করো। হ্যাঁ, কারণ হচ্ছে যে যদি তার এয়ার প্যাসেজের মধ্যে মেকোনিয়াম থাকে তাহলে ওটা তার অ্যাসপিরেট করে আরো খারাপ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে, সো এটা হচ্ছে নিওনেট উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে যদি তোমার কাছে আসে তাহলে তুমি কিভাবে চিন্তা করবা, এটা আমি বললাম যে যদি একটা টার্ম বেবি হয় তাহলে মোস্ট লাইকলি টিটিএন হতে পারে, নিউটেন্টাল নিউমোনিয়াও হতে পারে যদি তোমাকে ওই ধরনের কোনো ক্লু দেয়। ঠিক আছে, আর হচ্ছে যে আরেকটা হতে পারে যদি প্রি টার্ম বেবি হয় তাহলে তুমি অবশ্যই আরডিএস তোমার মাথায় রাখবে, আর যদি পোস্ট টার্ম বেবি হয় তাহলে হচ্ছে তোমাকে অবশ্যই মেকোনিয়াম অ্যাসপিরেশনের কথা মাথায় রাখতে হবে যদি ক্লু থাকে। ঠিক আছে, নিউনেট থেকে এগুলো কমন কোশ্চেন, এগুলো থাকে। তোমরা যদি প্রফের কোশ্চেনগুলো একটু দেখবা যে এই প্যাটার্নেরই কোশ্চেন হয়। ঠিক আছে, এখন নিউনেটে আরো কিছু টপিক কভার হয়, যেমন হচ্ছে যে তোমার কাছে একটা কোশ্চেন এরকম হতে পারে যে 2 days old একটা নিউনেট তোমার কাছে আসছে উইথ ইয়েলো ডিসকালারেশন অফ দ্য বডি, and on query জানা গেল যে mother's blood group is B negative, then what is your most likely diagnosis?
সো একটা RH নেগেটিভ মাদার বেবি সেকেন্ড ডেতে বেবি হচ্ছে তোমার কাছে জন্ডিস নিয়ে আসছে, তোমার মাথায় কি আসবে ডায়াগনোসিস? সো এটা আমি বলবো যে এক্ষেত্রে তোমাকে যখন জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর মোস্ট লাইকলি ডায়াগনোসিস, অনেকেই হচ্ছে শুধু লিখবে যে নিওনেটাল জন্ডিস, বাট শুধু নিওনেটাল জন্ডিস লিখো না, কারণ হচ্ছে জন্ডিসে তোমাকে বলেই দিয়েছে, তোমার কাছে আসলে জানতে চাচ্ছে যে তুমি ক্লুটা বুঝতে পেরেছো কিনা, যে যেহেতু বলে দিয়েছে যে ব্লাড গ্রুপ ইজ RH নেগেটিভ। সো তুমি হচ্ছে যে এক্ষেত্রে বলবে যে নিওনেটাল জন্ডিস ডিউ টু RH ইনকম্পিটিবিলিটি। ওকে, সো এটা তোমার কাছে জানতে চাচ্ছে যে তুমি RH ইনকম্পিটিবিলিটিটা বুঝতে পারছো কিনা। এখন হচ্ছে যে RH ইনকম্পিটিবিলিটিতে কেন জন্ডিস হয়, এটাও একটা হিউজ চ্যাপ্টার, বাট আমি জানি না ক্লাস হয়তো অনেক লেন্থি হয়ে যাবে পুরোটা বলতে গেলে। এইটুকু শুধু বলি যে RH নেগেটিভ যদি মা হয়, বেবি যদি RH পজিটিভ থাকে, সাপোজ B নেগেটিভ মা, বেবি হচ্ছে পজিটিভ, হ্যাঁ, B পজিটিভ হতে পারে, A পজিটিভ হতে পারে, তখন ইউজুয়ালি সেকেন্ড বেবিতে গিয়ে একটা হিমোলাইসিস হয় অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের জন্য। হিমোলাইসিস হচ্ছে, হিমোলাইসিসের জন্য আমি হচ্ছে এখানে জন্ডিস পাচ্ছি। সো এই পেশেন্টকে যদি তুমি বলা হয় যে হাউ উইল ইউ ডায়াগনোজ দিস পেশেন্ট অর হাউ উইল ইউ ইনভেস্টিগেট দিস পেশেন্ট, তাহলে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা? এখানে কিন্তু হিস্ট্রি থেকে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে তোমার অনসেট অফ জন্ডিসটা কবে, যে জন্ডিস যদি সবসময় এটা মনে রাখবে, যদি জন্ডিস অলওয়েজ প্যাথোলজিক্যাল, হ্যাঁ, এটা ভুল করো না। ফার্স্ট ডে জন্ডিস ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল জন্ডিস। ওকে, দেন হচ্ছে যে সো ফার্স্ট ডে আমরা বলছি যে ফার্স্ট ডে জন্ডিস হচ্ছে এটা যে কোনো একটা প্যাথোলজির জন্য কমন কজ হচ্ছে RH ইনকম্পিটিবিলিটি। সো এখানে আমাদের যেহেতু ক্লু ছিল মা ব্লাড গ্রুপ ইজ B নেগেটিভ, সো আমার মাথায় এটা আসছে যে নিওনেটাল জন্ডিস ডিউ টু RH ইনকম্পিটিবিলিটি। সো আমাকে হিস্ট্রিতে জানতে হবে যে এটা অর্ডার অফ প্রেগনেন্সি কীরকম, ফার্স্ট প্রেগনেন্সিতে মা অ্যান্টি-D পেয়েছিল কিনা, তার আগের কোনো ইন্টারউটেরাইন ডেথ বা অ্যাবর্শনের কোনো হিস্ট্রি আছে কিনা, কোনো সিপ ডেথের হিস্ট্রি আছে কিনা। সো এভরিথিং আমি হিস্ট্রি থেকে নিয়ে এক্সামিনেশন করব, দেন আমি ইনভেস্টিগেশন করব। সো একটা যদি নিওনেটাল জন্ডিসের ইনভেস্টিগেশন যেটা তোমার ইনকম্পিটিবিলিটি সাসপেক্ট হচ্ছে, সেখানে কিছু ইনভেস্টিগেশন খুবই ইম্পর্টেন্ট। যেমন ফার্স্টে হচ্ছে তুমি তাকে ফ্র্যাকশনেটেড সিরাম বিলিরুবিন পাঠাবে, ঠিক আছে। ফ্র্যাকশনেটেড সিরাম বিলিরুবিনের মধ্যে সিরাম ইনডিরেক্ট, ডিরেক্ট, সে টোটাল বিলিরুবিনটা আমি পাঠাচ্ছি, ঠিক আছে। এখানে ইনকম্পিটিবিলিটিতে সাধারণত ইনডিরেক্ট হাইপার বিলিরুবিনেমিয়া হবে। কেন? কারণ হচ্ছে যে অনেক বেশি হিমোলাইসিস হচ্ছে, যে বিলিরুবিনটা হিমোলাইসিস হয়ে যে বিলিরুবিনটা প্রোডাকশন হচ্ছে, সেই বিলিরুবিন হচ্ছে লিভার কনজুগেট করতে পারছে না, সো দেয়ার ইজ ইনডিরেক্ট হাইপার বিলিরুবিনেমিয়া। ওকে, সো আমি এখানে ইনডিরেক্ট হাইপার বিলিরুবিনিয়াম পাবো। আর কি করব, আমি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট পাঠাবো। কেন? কারণ হচ্ছে যদি এখানে ইনকম্পিটিবিলিটি হয়ে হিমোলাইসিস হয়, দেন আমার হিমোগ্লোবিন কাউন্ট, হিমোগ্লোবিন পার্সেন্টেজ উইল বি লো, সো আমি হিমোগ্লোবিনটা কম পাবো। আরেকটা হচ্ছে কি, আমি এখানে রেটিকুলোসাইট কাউন্টটা আমি বেশি পেতে পারি। যে কোনো হচ্ছে যে তুমি যখনই কোনো হিমোলাইসিস দেখবে, হিমোলাইসিসের কিছু ফিচারের মধ্যে একটা হচ্ছে যে সেখানে হিমোগ্লোবিনটা কমে যাবে ব্রেকডাউনের জন্য, রেটিকুলোসাইট কাউন্ট বাড়বে, এবং হচ্ছে যেহেতু আরবিসি ব্রেকডাউন হয়ে বিলিরুবিন হচ্ছে তোমার আয়রন পোর্শনটা থেকে, সো আমি হচ্ছে ওখানে বিলিরুবিন, সো আমি হিমোগ্লোবিন কম পাচ্ছি, সিরাম বিলিরুবিন বেশি পাচ্ছি, রেটিকুলোসাইট কাউন্ট বেশি পাচ্ছি। আরেকটা হচ্ছে ইনকম্পিটিবিলিটি দেখার জন্য কুমস টেস্ট করা হয়। সো কুমস টেস্টে আমি এখানে যেহেতু ইনকম্পিটিবিলিটি, আমি কুমস টেস্ট পজিটিভ পাবো। সো দিজ আর দ্য ইনভেস্টিগেশনস আমাকে জানতে হবে, দিতে হবে অ্যালং উইথ বেবিস ব্লাড গ্রুপ অ্যান্ড RH টাইপিং। সো এই ইনভেস্টিগেশন পাঠানোর পরে নেক্সট কোয়েশ্চেন হয়তো তোমার থাকবে যে হোয়াট ইজ ইউর ট্রিটমেন্ট প্ল্যান। সো যখনই তোমার ডায়াগনোসিস হচ্ছে ইনকম্পিটিবিলিটি, তুমি ট্রিটমেন্ট পোর্শনে গিয়ে কাউন্সিলিং করলে পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং থাকবে, সাপোর্টিভ ম্যানেজমেন্ট থাকবে, এবং তুমি এখানে ট্রিটমেন্ট অপশনের মধ্যে অবশ্যই হচ্ছে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, ঠিক আছে। কোনো ধরো
RH ইনকম্পিটিবিলিটির একটা বেবিকে তুমি যদি সানলাইট থেরাপি লিখো ট্রিটমেন্ট অপশনে, সেটা হবে না। এটা তোমাকে সবার আগে একটাতে এমফাসিস দিতে হবে যে আমার এটা এক্সচেঞ্জ ট্রান্সমিশন লাগতে পারে, দেন তুমি লিখলা ফটোথেরাপি, ঠিক আছে, কমার পরে তুমি ফটোথেরাপি দিলা। সো এই যে জিনিসগুলো যে তুমি কোনটাকে ইম্পর্টেন্স দিচ্ছ, এটা বোঝাটাই হচ্ছে রিটেনের কোশ্চেনের প্যাটার্নটা বোঝা, ঠিক আছে। যেমন তোমাকে আরেকটা কোশ্চেন হয়তো দিতে পারে যে একটা 3 days old neonate তোমার কাছে আসছে উইথ জন্ডিস, ক্লু থাকলো যে অন এক্সামিনেশন অল দ্য রিফ্লেক্সেস আর গুড অ্যান্ড অ্যাপারেন্টলি বেবি ইজ হেলদি লুকিং, সাকিং ইজ গুড, হোয়াট শুড বি ইউর প্রভিশনাল ডায়াগনোসিস। সো এই ক্ষেত্রে যখন তোমার ক্লু হচ্ছে যে জন্ডিস হচ্ছে 3rd ডেতে, সো 3rd ডে অনওয়ার্ড জন্ডিস একটা কমন কজ হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস অফ নিউবর্ন, মানে নিউনেটে ফিজিওলজিক্যাল কজে একটা জন্ডিস হতে পারে, সেটাকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস অফ নিউবর্ন। জিজ্ঞেস করা অনেক সময় যে কেন হয়, কারণ নিউনেটে হচ্ছে আমরা জানি অ্যাডাল্ট আরবিসি লাইফ স্পেন যেখানে 120 days, সেটা নিউনেটে গিয়ে হয়ে যাচ্ছে আরও 80 days অ্যারাউন্ড। সো নিউনেটে আরবিসি ব্রেকডাউন অনেক বেশি হয় এবং লিভার ওটাকে কনজুগেট করতে পারে না, সো দেখা যায় যে একটা ইনডিরেক্ট হাইপারবিলিরুবিনেমিয়া হয়, এটাকেই বলা হয় ফিজিওলজিক্যাল জন্ডিস অফ নিউবর্ন। ওকে, সো যদি এরকম হয় যে 3 days ওল্ড একটা নিউবর্ন এবং হচ্ছে অ্যাপারেন্টলি হেলদি লুকিং, সে তার অল রিফ্লেক্সেস আর গুড, সাকিং গুড, দেন তোমার মাথায় থাকবে যে এটা হতে পারে ফিজিওলজিক্যাল জন্ডিস। সবার আগে তোমাকে এটাই বলতে হবে। অ্যান্ড হাউ উইল ইউ ইনভেস্টিগেট, এগেইন সব পয়েন্টগুলো তুমি বলবা, আমি সিবিসি, সিরাম বিলিরুবিন, রেটিকুলোসাইট কাউন্ট, কোমস টেস্ট। কেন বলতে হবে, কারণ হচ্ছে আমাকে মানে আমি যে এটা যে একটা ইনকম্পিটিবিলিটির জন্য জন্ডিস হয়নি এটা আমাকে এক্সক্লুড করে দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড ট্রিটমেন্ট অপশনে গিয়ে তুমি যখন ফিজিওলজিক্যাল জন্ডিস অফ নিউবর্ন বলছো, তখন তোমার ট্রিটমেন্ট অপশনে ফার্স্টে হচ্ছে থাকতে হবে এখানে সানলাইট থেরাপি অথবা হচ্ছে ফটোথেরাপি। এখানে গিয়ে তুমি সবার আগে এক্সচেঞ্জ ট্রান্সমিশন বলবে না, কারণ এটা আমরা ধরছি যে এটা একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। ইউজুয়ালি কম থাকলে দেখা যায় সানলাইটও ভালো হয়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে ফটোথেরাপি দরকার হয়, রিয়ারলি হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস অফ নিউবর্নে এক্সচেঞ্জ ট্রান্সমিশন রিকোয়ার্ড থাকে, ঠিক আছে। তোমরা অনেকে কোয়েশ্চেন করছো, আসলে আমি কোয়েশ্চেনটা এখন দেখছি না, আমি একটু পরে তোমরা কোয়েশ্চেনগুলো করো, আমি কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন নিউনেটে কি হতে পারে, সেটা হচ্ছে যে সাপোজ একটা 5 days ওল্ড নিউনেট তোমার কাছে আসছে উইথ ফিভার অ্যান্ড রিলাক্টেন্ট টু ফিট, হ্যাঁ, হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস। সো এই ক্লুটাও তোমাকে বুঝতে হবে, নিউনেটে যখন ফিভার, রিলাক্টেন্ট টু ফিট থাকে, দ্যাট মিনস তোমাকে ইন্ডিকেট করছে যে এটা কোনো সেপসিস হতে পারে, কোনো ইনফেকশনের জন্য বেবিরা সাধারণত ফিভার নিয়ে প্রেজেন্ট করে বা রিলাক্টেন্ট টু ফিট নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। সো তুমি যখন এরকম একটা পেশেন্ট থাকে, সাধারণত এরকম একটা ক্লু দেওয়া থাকে নিউনেটাল সেপসিসে, যে লাইক অন কোয়ারি মাদার হ্যাড হিস্ট্রি অফ প্রম ফর 3 days, মানে প্রম মানে হচ্ছে প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, যে মা একটা প্রমের হিস্ট্রি আছে 3 দিন ধরে, এখন হচ্ছে বেবি ফিভার অ্যান্ড রিলাক্টেন্ট টু ফিড নিয়ে প্রেজেন্ট করছে। সো মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে এটা নিউনেটাল সেপসিস। সো তোমাকে এখন সেপসিসটা একটু জানতে হবে, আমি একটু বলে যাই যাতে তোমাদের একটু কিছু শেখা হয় এই জিনিসটা থেকে, ক্লাসটা থেকে। সেপসিসে হচ্ছে যে আমরা জানি যেটা 2 টাইপস হতে পারে, আর্লি অনসেট নিউনেটাল সেপসিস, লেট অনসেট নিউনেটাল সেপসিস, ঠিক আছে। যদি উইদিন 3 days হয় সেটাকে আমরা বলছি আর্লি অনসেট, আর 3 days এর পরে হলে সেটাকে আমরা বলছি লেট অনসেট নিউনেটাল সেপসিস। ওকে, এখন হচ্ছে যে অনেক কজে মেইনলি অর্গানিজম দিয়ে হচ্ছে, অনেক অর্গানিজম আছে, বাট তোমাকে রিস্ক ফ্যাক্টরগুলো জানতে হবে যে কোন কজে হচ্ছে যে নিউনেটাল সেপসিস হয় ইউজুয়ালি, হ্যাঁ। প্রমের জন্য হতে পারে, তারপরে আনস্টেরাইল ভ্যাজাইনাল হচ্ছে যে এক্সামিনেশনের জন্য হতে পারে, প্রিট্রাম, লো বার্থ ওয়েট বেবি, এগুলো হচ্ছে মানে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং সেপসিস। অনেকে দেখা যায় যে প্রিল্যাকটিয়াল ফিড দেওয়া হচ্ছে, বেবি হওয়ার পরে তাকে অন্য কিছু দেওয়া হচ্ছে, সো এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। দেখা যায় যে বেবি ডেলিভারির পরে হয়তো ইনস্ট্রুমেন্টেশন দরকার ছিল,
এগ্রেসিভ কোনো রিসাসিটেশন দরকার ছিল, অনেকে আমলিকাসের মধ্যে অনেক কিছু ইন্টারাকশন করে, সেটা একটা সোর্স অফ ইনফেকশন হতে পারে। সো মিক্স ফিডিং, বটল ফিডিং, প্রিল্যাকটিয়াল ফিডিং সব কিছুই তোমার সেপসিসের জন্য রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তোমাকে যদি বলা হয় যে হাউ উইল ইউ অ্যাপ্রোচ টু ডায়াগনোজ দিস পেশেন্ট, দেন তুমি হিস্ট্রি থেকে এই পয়েন্টগুলো আছে কিনা সেটা খেয়াল করবে, ঠিক আছে? দেন তোমাকে আসবে যে হাউ উইল ইউ ইনভেস্টিগেট দিস পেশেন্ট। একটা সেপসিস আমি কিভাবে ইনভেস্টিগেট করব। সেপসিস ইনভেস্টিগেট করার জন্য আমরা হচ্ছে সাধারণত সেপটিক স্ক্রিনিং বলে একটা জিনিস আছে, যেখানে কিছু ইনভেস্টিগেশন পাঠানো হয়। আমরা একটা সিবিসিও করতে পারি। সিবিসি করলে দেখা যাবে যে ওখানে নিউনেটের ক্ষেত্রে বলা হয় যে লিউকোসাইট কাউন্ট বাড়তেও পারে, কমতেও পারে সেপসিসে, ঠিক আছে? অনেক সময় ৩,৫০০-৩,০০০-এর নিচে নেমে যায় লিউকোসাইট কাউন্ট, আবার দেখা যায় ২৫,০০০-এর উপরে বেড়ে যাচ্ছে। দুইটাই সেপসিস ইন্ডিকেট করে, ঠিক আছে? কিছু সেপসিসের কিছু মার্কার আছে, লাইক আমরা সিআরপি করতে পারি, হ্যাঁ, প্রোক্যালসিটোনিন করতে পারি, সব জায়গা থেকে কালচার পাঠানোর সুযোগ আছে, হ্যাঁ, আমলিকাল সব পাঠাতে পারি, সিএসএফ অ্যাকর্ডিং টু পেশেন্টস প্রেজেন্টেশন, ঠিক আছে? যদি পেশেন্ট কনভালশন নিয়ে প্রেজেন্ট করে, তোমার সাসপেক্ট হতে পারে যেটা মেনিনজাইটিস হতে পারে, দেন তুমি সিএসএফ পাঠালা ফর সিএস। অ্যাকচুয়ালি সেপসিসটা একটা ব্রড টার্ম, হ্যাঁ, সেপসিসের আন্ডারে সব কিছুই চলে আসে। কারণ নিউমোনিয়া, একটা পেশেন্ট যদি সেপসিস নিউমোনিয়া নিয়েও তোমার কাছে প্রেজেন্ট করতে পারে, সেপসিস একটা পেশেন্ট মেনিনজাইটিসের ফিচার নিয়েও তোমার কাছে প্রেজেন্ট করতে পারে, অ্যাবডোমিনাল যে কোনো প্রেজেন্টেশন থাকতে পারে। সো যেই সিস্টেম ইনভলভ করে তার প্রেজেন্টেশনটা থাকবে, তুমি সেই সিস্টেম রিলেটেড ইনভেস্টিগেশনগুলো পাঠাবা। যদি বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, তুমি তাকে চেস্ট এক্সরে করতে দিবা সেপসিসের জন্য। যদি হচ্ছে যে বাচ্চার আমলিকাস কোনো রেডনেস থাকে, ফাউল স্মেলিং থাকে, তাহলে তুমি একটা আমলিকাস সোয়াব ফর সিএস দিবা। একটু কমনলি আমরা সিবিসি দিই, ডাব্লিউবিসি কাউন্টটা টোটাল কাউন্ট কত আছে, নিউট্রোফিলিক প্রিডমিনেন্স আছে কিনা, এটা আমি দেখলাম, ঠিক আছে? সো এভাবে করে আমি একটা সেপসিসের ডায়াগনোসিস করতে পারি। ট্রিটমেন্ট কি হবে? এগেইন আমার হচ্ছে যে একটা কাউন্সিলিং পার্ট থাকবে, সাপোর্টিভ ম্যানেজমেন্ট থাকবে, অ্যান্ড স্পেসিফিক ম্যানেজমেন্ট থাকবে। সাপোর্টিভ ম্যানেজমেন্টের মধ্যে গিয়ে হচ্ছে তোমার বেবির টেম্পারেচার ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট, যেটা থার্মাল ম্যানেজমেন্ট ইউনিটের জন্য ভেরি ভাইটাল, ঠিক আছে? দেন হচ্ছে হাইড্রেশন অ্যান্ড নিউট্রিশন মেনটেনেন্স। এটা বেবি যদি ওরালি ইনটেক করতে পারে তাহলে সে ব্রেস্ট ফিডিং করবে, সে যদি মুখে না খায়, মানে রিলাক্টেন্ট থাকে, দেন তাকে আমি আইভি ফ্লুইড দিতে পারি অথবা এনজি টিউব দিতে পারি। দেন স্পেসিফিক ম্যানেজমেন্ট ফর নিউনেটাল সেপসিস হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি, অথবা আমরা এমপেরিক্যালিও স্টার্ট করতে পারি। সেক্ষেত্রে কিছু ফার্স্ট লাইন আছে, সেকেন্ড লাইন ড্রাগ আছে, সেগুলো একটু নামটা মেনশন করে দিতে হবে। সাধারণত ফার্স্ট লাইন ড্রাগের মধ্যে এমপিসিলিন, জেন্টামাইসিন, সেকেন্ড লাইন ড্রাগের মধ্যে আছে হচ্ছে তোমার সেফটাজিডিম, অ্যামিকেসিন, হ্যাঁ, এবং একটু অ্যাডভান্স আছে হচ্ছে মেরোপেনাম, ভ্যানকোমাইসিন। জাস্ট নামটা মেনশন করে দিলেই হবে, ডোজ তোমাদের এখন দরকার নেই। সো এটা হচ্ছে যে আমি তোমাদের সাথে ডিসকাস করলাম যে রিটেন কোশ্চেনগুলো সাধারণত কি প্যাটার্ন হয় এবং হচ্ছে যে আমি কোন জিনিসটাকে হাইলাইট করব। সো এগেইন যারা পরে জয়েন করেছো তাদের জন্য আমি একটু বলে দেই যে আমাকে বিতে গিয়ে আমাকে পেডিয়াট্রিক্সের যে রিটেনটা হচ্ছে সলভ করতে, শর্ট আনসার কোশ্চেন সলভ করতে হয়, সেখানে মোস্ট অফ দ্য কোশ্চেন আমাকে ক্লিনিক্যাল সিনারি দিয়ে দেওয়া থাকবে। এবং দেখা যায় যে এখন আসলে ভাইভাতেও ক্লিনিক্যাল সিনারি দিয়ে স্টার্ট করা হয়, যে তুমি ডায়াগনোসিসটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে? সো ইম্পর্টেন্ট নিউনেটোলজির যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করলাম, এটা ছাড়াও দেখা যায় যে কনভালশন থেকে কোশ্চেন থাকতে পারে, প্রিটার্ম লোবার্থওয়েটের কমপ্লিকেশন থেকেও কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে যে তুমি রিটেন, এটা শুধু নিউনেট না, সব সিস্টেমের জন্যই তুমি এভাবে করে প্রিপারেশনটা নিবা, যে একটা সিনারিও থেকে তুমি ডায়াগনোসিসটা বুঝতে পারছো কিনা, ডায়াগনোসিসের জন্য ওরা যে ক্লুটা তোমাকে দিচ্ছে সেই ক্লুটা তুমি ধরতে পারছো কিনা, দেন তুমি ওই পেশেন্টটাকে কীভাবে ডায়াগনোসিসে আসবা, হোয়াট উইল বি ইউর অ্যাপ্রোচ, দেন হচ্ছে ইউর ট্রিটমেন্ট। এবং ট্রিটমেন্টে গিয়েও তুমি সবগুলো পয়েন্ট টাচ করে যাবা, যে তুমি কাউন্সিলিং করেছো কিনা, একটা সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিয়েছো কিনা, এবং এই পেশেন্টের এই ডায়াগনোসিসের জন্য কোনো স্পেসিফিক ম্যানেজমেন্ট আছে কিনা, ঠিক আছে? সো এটা হচ্ছে মোটামুটি রিটেনের প্রিপারেশন। তুমি সব সিস্টেম ধরে এভাবে করে পড়তে হবে। নিউনেটোলজিটা আমি ফর এক্সাম্পল তোমাদের সাথে ডিসকাস করলাম, একই রকমভাবে সব সিস্টেমে থাকে। এছাড়া রিটেন ছাড়াও তোমার হচ্ছে ক্লিনিক্যালে গিয়ে শর্ট কেসে তোমাকে দুইটা শর্ট কেস ফেস করতে হয়,
অ্যান্ড ভাইভা ফেস করতে হবে। সো এইটাই মোটামুটি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো আমাকে। তুষ্টি, অর্জয়িতা, ঐশী, ধ্রুব রয়, উচ্ছ্বাস, ইফাত, থ্যাংক ইউ সো মাচ, আদাব, ওয়ালাইকুম সালাম, আদিতিকার, ওয়ালাইকুম সালাম, মাহদি। রিটেনের ডিজিজ ডায়াগনোসিসে যদি কনফিউশন থাকে তাহলে কি কয়েকটা ডিডি লেখা যাবে? আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইয়োর, তোমাকে কোয়েশ্চেনটা বুঝতে হবে মাহাদি, হ্যাঁ। যদি তোমাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইয়োর মোস্ট প্রবাবল ডায়াগনোসিস অর হোয়াট ইজ ইয়োর মোস্ট লাইকলি ডায়াগনোসিস, দেন অ্যাকচুয়ালি তোমার কাছে একটা আনসার শুনতে যাচ্ছে, তখন তুমি ডিডি লিখবে না, ঠিক আছে। এখন কিন্তু রিটেন কোশ্চেনে অনেক স্পেসিফিক জানতে চাওয়া হয়, রাইট। আর যদি তোমার কাছে জিজ্ঞাসাই করা হয় যে মেনশন 2 প্রবাবল ডায়াগনোসিস, দেন তুমি 2টা লিখবা, এর চেয়ে বেশিও লেখার দরকার নেই। এবং সবার জন্য আমি বলছি যে তোমরা অবশ্যই স্পেলিংটা ঠিক করে লিখবে। অনেকেই ডায়াগনোসিস লেখার সময় স্পেলিং মিস্টেক করে, হ্যাঁ, এটা খুবই অ্যানোয়িং। অবশ্যই স্পেলিং ঠিক করে লিখবে, ওকে। মধুসূদন, সুশান্ত, মাহদি, শর্ট নোট আসলে কিভাবে আনসার করলে ভালো মার্কস পাওয়া যাবে? আচ্ছা, শর্ট নোট আসলে এখন তোমার হচ্ছে যে রিটেন কোশ্চেনগুলোতে শর্ট নোট খুব কমই দেওয়া হয়, সাধারণত দিলেও একটা কোশ্চেন হয়তো দিতে পারে, হ্যাঁ। শর্ট নোট যদি আসে কীরকম থাকতে পারে, লাইক ধরো কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম থাকতে পারে বা ডাউন সিনড্রোম থাকতে পারে। সেই ক্ষেত্রে তুমি হচ্ছে যে একটা পয়েন্ট ধরে অনেক কিছু ইলাবোরেট করতে যাবে না, ঠিক আছে। তুমি ট্রাই করবে যে প্রতিটা পয়েন্ট টাচ করে যেতে, যে ডিজিজটা কি, হ্যাঁ, এটার বেসিক প্যাথোফিজিওলজিটা কি, এটা কি ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে 1-2 কথার মধ্যে শেষ করবে। কারণ নাম্বার, কিন্তু নাম্বারটা খেয়াল করে লিখো, অনেক বেশি লিখলেও তোমাকে অনেক নাম্বার দেওয়ার কিন্তু স্কোপ থাকে না, ঠিক আছে। সো ওইটা মাথায় রাখবে। আর হচ্ছে যে তুমি দেখবে যে দেন কি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকে, তুমি এক্সামিনেশন করে কি তোমার এক্সপেক্টেড ফাইন্ডিংস থাকবে, কিভাবে পেশেন্টটা ডায়াগনোসিস করা যায়, একে ট্রিটমেন্ট কি দেওয়া হয় এবং এর প্রগনোসিস কেমন, মানে তুমি সবগুলো পয়েন্ট টাচ করে যাবে। একটার মধ্যে ধরো প্যাথোফিজিওলজি তুমি অনেক বেশি লিখলে কিন্তু তুমি ট্রিটমেন্ট কিছু লিখলে না বা প্রগনোসিস লিখলে না বা কমপ্লিকেশন লিখলে না, তাহলে কিন্তু তোমার নাম্বার ভালো আসবে না, ঠিক আছে। সো তুমি পুরাটা শর্ট ফর্মে পুরাটা কভার করার ট্রাই করবা, তাহলেই হচ্ছে শর্ট নোটে তোমার নাম্বার ভালো আসবে। আদাব, সুশান্ত। মাহবুবা ইমা, ওয়ালাইকুম সালাম। এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, সেবিকা শ্রেষ্ঠা, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন শর্ট নোট আসলে কি কি লিখবো? আচ্ছা, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন যদি তোমার শর্ট নোট থাকে, ফার্স্টে তুমি লিখবা যে এটা কি, তাই না, যে এটা কি জিনিস সেটা তোমাকে ফার্স্টে ইলাবোরেট করতে হবে। দেন হচ্ছে যে তুমি এটা কখন করা হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনটা, ঠিক আছে, যে আমরা কোন কোন কন্ডিশনে গিয়ে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনটা করছি। দেন হচ্ছে যে প্রসিডিওরটা তো অনেক বড়, প্রসিডিওরটা তোমার অত বড় করে দেওয়ার দরকার নেই, খুব মানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট তুমি টাচ করে যেতে পারো। দেন হচ্ছে তুমি প্রসেস করার সময় প্রি রিকুইজিট কি থাকে, হ্যাঁ, দেখবা যে কিছু প্রি ইনভেস্টিগেশন পাঠানো হয়, এক্সচেঞ্জের পরে কিছু পোস্ট ইনভেস্টিগেশন পাঠানো হয় এবং এক্সচেঞ্জের কিছু মেজর কমপ্লিকেশনস থাকে। সো ওগুলো, ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো যাতে তুমি মিস না করো, ঠিক আছে, যে কমপ্লিকেশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট, সাধারণত কোন ব্লাড গ্রুপ দিয়ে হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করা হয়। সো এই পয়েন্টগুলো তোমাকে টাচ করতে হবে। দেখবা যে বই খুললে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের উপর অনেক পেজ লেখা আছে, সো তোমার পুরাটা লেখার দরকার নাই। ফার্স্টে যে এটা কী জিনিস, এক্সচেঞ্জ ট্রান্সফিউশনটা কি, সেকেন্ডলি হচ্ছে যে এটা কখন করা হচ্ছে,
থার্ডলি কোন ব্লাড গ্রুপ দিয়ে সাধারণত এক্সচেঞ্জ ট্রান্সফিউশনটা বেশি করা হয়, দেন একটু অল্প করে তুমি প্রসিডিউর লিখবা, তারপরে হচ্ছে কমপ্লিকেশন কি হতে পারে এক্সচেঞ্জের। আতিক, অনেকদিন পরে আপনার লেকচার শুনলাম। হ্যাঁ, আসলে আজকে আমার ফার্স্ট লাইভ সেশন, আমি আগে কখনোই লাইভ করি নাই, এটা অ্যাকচুয়ালি এই জন্যই। অধিকারী আদাব ম্যাম, আদাব। ওকে, আমার মনে হচ্ছে আর কারো কোনো কোয়েশ্চেন না। সো আমি এখন লাইভটা শেষ করে দিচ্ছি, তোমরা সবাই অনেক ভালো থেকো, সেফ থেকো। ওকে, আল্লাহ হাফেজ।